আচ্ছা দেখেন, আমরা দুইটা জিনিস আগে একটু মাথায় রাখি। সেটা হচ্ছে রিড করা মানে হচ্ছে ভিউ দেখা, আর রাইট করা মানে হচ্ছে আপডেট। ঠিক আছে, এখন এই আপডেটটা হবে হচ্ছে ডাটাবেজে পুরো ভ্যালুটাই চেঞ্জ হয়ে যাবে। তো কনফ্লিক্ট জিনিসটা আসে হচ্ছে আমরা যদি রিড রাইট দিই, দুইটা জিনিস দিয়ে যদি আমরা কি চার ধরনের কম্বিনেশন নিতে পারি। কীরকম, যে হচ্ছে রিড রিড, দুটা ট্রানজ্যাকশন যদি চিন্তা করি, যে T1 রিড হচ্ছে, T2তেও রিড হচ্ছে। আবার হতে পারে কি, যে রিড রাইট, রাইট রিড, আরেকটা হতে পারে রাইট রাইট। ঠিক আছে, তো এই যে কয়টা কম্বিনেশন, এই কম্বিনেশনের মধ্যে রিড রিটের নো কনফ্লিক্ট, এটাতে কোনো কনফ্লিক্ট হয় না। কিন্তু বাকি যে তিনটার কথা চিন্তা করেন, একটা হচ্ছে রিড রাইট, রাইট রিড, রাইট রাইট, এই তিনটাতে কনফ্লিক্ট চলে আসে। ঠিক আছে, এই তিনটাতেই কনফ্লিক্ট হয় মেনলি, মানে রাইট থাকলেই সেটা কনফ্লিক্টের একটা সম্ভাবনা থাকে। তো আমরা হচ্ছে এক্সাম্পল যেটা নিয়েছিলাম সেটা দিয়ে যদি দেখাই, ধরেন যে আমরা একটু মাথায় রাখবো কি, যে রিড রাইট, রাইট রিড, রাইট রাইট, এগুলোতে কনফ্লিক্ট আসে, মানে একই টাইপের যখন ট্রানজ্যাকশান হবে এইগুলোতে কনফ্লিক্ট হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, আমরা হচ্ছে যে এক্সাম্পলটা নিয়েছিলাম কাছে, সেটা হচ্ছে যে T1 এবং হচ্ছে T2। ধরেন শুরুতেই হচ্ছে দিলাম রিড অফ এ, রাইট অফ এ, এইদিকে থাকলো হচ্ছে রিড অফ এ, রাইট অফ এ, আর এখানে রিড অফ বি, রাইট অফ বি, এখানে হবে রিড অফ বি, রাইট অফ। ওকে, আমরা হচ্ছে বোর্ডে এভাবে নিচ্ছি। দেখা যাচ্ছে তো না, বোর্ডটা দেখা যাচ্ছে ক্লিয়ারলি? নিলয়? আচ্ছা, ওকে। এবার দেখেন সেটা হচ্ছে যে শুরুতে আমাদের একটা জিনিস দেখতে হবে, যে এটা কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল কীভাবে বুঝবো। সিরিয়ালাইজেবল জিনিসটা হচ্ছে যে কোনো একটা ট্রানজ্যাকশান একটা পুরোপুরি শেষ করবে, তারপরে T2 কাজটা শেষ হবে, তাহলে কী হয়, যে কনসিস্টেন্সিটা মেনটেন করে, ডাটাবেজের ভ্যালুগুলো ঠিক মতন থাকে। ঠিক আছে, তো এখানে আমরা যদি একটু দেখি, যে আমরা এখানে কী দেখছি, T1 কাজ শুরু করছে, তারপরে এখানে এসে রাইট করে দিলো, তারপরে এখানে এসে আবার T2 কাজ করা শুরু করছে, তারপর আবার এখানে এসে T1 শুরু করছে, তারপরে এখানে এসে T2 শুরু করছে। কিন্তু সিরিয়ালাইজেবল বলতে বোঝাবে যে একটা ট্রানজ্যাকশন যখন কাজ করবে, সে পুরোপুরি কাজ শেষ করবে, তারপরে T2 কাজটা শুরু হবে। ঠিক আছে, তো এই জিনিসটা হচ্ছে থেকে আমরা সেই সিরিয়ালাইজেবলটাতে নিতে পারি কি না, মানে সেই জায়গায় যাওয়া সম্ভব কি না। ঠিক আছে, তো সেটা কীভাবে যাওয়া সম্ভব, দেখেন আমাকে একটু দেখতে হবে যে এই যে রিড অফ বি, এটা যে আছে, এটার সাথে এটাকে সোয়াপ করা যায় কি না, এই যে রাইট অফ এ, এই দুটা কি কনফ্লিক্ট হবে? কারণ বিতে হচ্ছে আরেক ধরনের ট্রানজ্যাকশান। আমরা যদি নিই যে ধরেন এ একটা ডাটাবেজে ভ্যালু আছে হচ্ছে 100, বি এর ভ্যালু আছে হচ্ছে 200। এখন কেউ রাইট অফ এ এর ভ্যালু আপডেট করে 50 করলো, সেটার ইফেক্ট কি বি এর উপরে পড়বে? এই বি এর 200-র উপরে কোনো ইফেক্ট পড়বে? পড়বে না। সুতরাং এই দুটা কিন্তু, হ্যাঁ, এই দুইটা কিন্তু কনফ্লিক্ট না। আমরা এই দুটাকে তখন সোয়াপ করতে পারি, রাইট অফ এ কে নিচে নামাবো, রিড অফ বিকে উপরে তুলে দেবো। কথাটা কি বোঝা যাচ্ছে? বুঝতে পারছেন? সুতরাং আমরা রিড অফ বিকে লিখবো হচ্ছে এইখানে, এই লাইনে, রাইট অফ এর লাইনে, আর রাইট অফ এ কে লিখবো হচ্ছে এইখানে, রাইট অফ এ, এটা নিচে নেমে গেল। ওকে, তাহলে আমরা হচ্ছে এই জায়গাটা একটু মুছে দিতে পারি, এখানে এই নিচে নেমে গেছে। ওকে, এরপরে দেখেন, এরপরে এই যে রাইট অফ বি এখানে আছে, এখানে আছে রাইট অফ এ, এই দুটার কি কনফ্লিক্ট হবে? ধরেন যে এখানে আমি এ এর ভ্যালু চেঞ্জ করে 50 করছি, এটার ইফেক্ট তো 200-র উপরে পড়ছে না। 200-র ভ্যালু যদি আমি 100 করি, এটার ইফেক্ট তো এর উপরে পড়ছে না। এই দুটো কি কনফ্লিক্ট হবে? এই দুটো কনফ্লিক্ট হবে না। সুতরাং এটাও কিন্তু আমরা এটার জায়গায় রাখতে পারি, রাইট অফ বিকে এটার উপরে তুলতে পারি। বোঝা যাচ্ছে? দেখেন এটুকু জায়গায় কি সমস্যা হচ্ছে নাকি বলুন? এটা হচ্ছে রাইট অফ বি, বি এর ভ্যালু তো আলাদা, এটা হচ্ছে রাইট অফ এ, এটার ভ্যালু তো আলাদা। সুতরাং এর ভ্যালু চেঞ্জ করার ইফেক্ট বি এর উপরে পড়ছে না, বি এর ভ্যালু চেঞ্জ করার ইফেক্ট এর উপরে পড়বে না। ঠিক আছে না? সুতরাং রাইট অফ বিটাকে আমরা এখানে লিখতে পারি, রাইট অফ এটাকে নিচে এখানে নিয়ে আসতে পারি।
আর এটা আমরা মুছে দিব, এখানে একটা মুছে দেব। হ্যাঁ দেখেন তো এই পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে এখানে যখন আসবে তখন দেখেন যে রিড অফ বি আছে, রিড অফ এ আছে, এই দুটোই কনফ্লিক্ট, আপনারাই বলবেন এখন। জি স্যার। রিড অফ বি এবং রিড অফ এ, এই দুটো কি কনফ্লিক্ট হবে? আমি একটা ভ্যালু দেখছি যে এখানে এ এর ভ্যালু দেখছি না 100, স্যার, হবে বি না এর ভ্যালু ওটা। 100, এই দুটা কি, আমি শুরুতে এখানে কিন্তু বলে নিছি রিড রিড কোনো কনফ্লিক্ট হবে না। কনফ্লিক্ট হবে রাইটে, তবে সেটাও দেখতে হবে যদি একই জাতীয় হয় তখনই কনফ্লিক্ট হবে। একটা এ একটা বি তাহলে কিন্তু কনফ্লিক্ট হচ্ছে না, ঠিক আছে? সুতরাং এখানে যখন আমরা রিড অফ এ এখানে যখন রিড অফ বি করছি তখন যেহেতু কনফ্লিক্ট হচ্ছে না, এটাকে আমরা নিচে এখানে নামাইতে পারি, রিড অফ বিকে এই লাইনে বসাতে পারি। ক্লিয়ার? তাহলে আমরা ওইটা করে ফেলি যে এখানে রিড অফ বি বসবে, এখানে চলে আসবে হচ্ছে রিড অফ এ। দেখেন বোঝা যাচ্ছে নাকি? তারপর আমরা এটা মিশিয়ে দিলাম। জি স্যার, বুঝতে পারছি। ওকে, পরে আমরা এখন চেক দিব কি, যে এই যে রাইট অফ বি আর এখানে যে রিড অফ এ আছে এরা কি কনফ্লিক্ট হবে? আপনারাই বলেন। রিড রিড রাইটে কনফ্লিক্ট হয়, ঠিক না আছে, স্যার, কিন্তু এটা তো এ, এটা হচ্ছে বি, হবে না, সুতরাং একই হবে না। জাতীয় না। সুতরাং এটা এখানে যাবে, সুতরাং এটা দেখেন আমি চাইলে আচ্ছা স্ক্রিন তো দেখা যাচ্ছে না, তাহলে এটা চাইলে হচ্ছে এখানে দেওয়া যাবে, এই রাইট অফ বিটাকে এখানে তোলা যাবে। সুতরাং এখানে চলে আসবে হচ্ছে রিড অফ এ, এখানে চলে যাবে হচ্ছে রাইট অফ বি। দেখেন তো বোঝা গেল? একটু নিচে চলে গেছে মনে হয় কি চলে গেছে? বোর্ডটা, দেখতে পারতেছে না। দেখেন তো দেখা যাচ্ছে এখন? জি স্যার, দেখা যাচ্ছে, কিন্তু বোর্ডটা একটু জুম আউট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, দেখেন এবার তো মনে হয় লাইনে আসছে নাকি? হ্যাঁ, দেখা যাচ্ছে। এবার একটা কাজ হয়ে গেছে, দেখেন যে T1-এর যতগুলো কাজ ছিল সেগুলো সব উপরে চলে গেছে না? এখানে দেখেন T1-এর সব কাজগুলো উপরে চলে গেছে, T2-র কাজগুলো সব নিচে চলে আসছে, মানে T1-এর কাজ শেষ করার পরে T2টা শুরু হচ্ছে না, জিনিসটা এইভাবে দেখাচ্ছে না? জি স্যার। এই জিনিসটাকে বলা হয় হচ্ছে কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল। দেখেন আমরা কিন্তু কনফ্লিক্ট একটা ছিল, তারপরও সেটাকে সিরিয়ালাইজেবল করতে পারলাম। বোঝা গেল জিনিসটা? কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল জিনিসটা কি, আমাকে এই রিড রাইট জিনিসগুলো দেখে দেখে বুঝে বুঝে নিয়ে আসতে হবে যে এটা কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল হবে কি না। এটা কি বোঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এবার আপনারা একটু বলেন তো, আমি ক্লাসে এটাও দেখাইছিলাম যে T1 T2 যদি হয় তাহলে ধরেন এভাবে থাকলো যে রিড অফ কিউ, রাইট অফ কিউ, রিড অফ কিউ, এটা কি সিরিয়ালাইজেবল হবে? কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল হবে কি না, করা সম্ভব? রিড অফ কিউ, রাইট অফ কিউ সম্ভব। না, আপনি তো ধরেন এখান থেকে শুরু করবেন, নিচ থেকে শুরু করবেন, তাহলে আগেই শুরু একটা একটা করে দেখাই। ধরেন এখানে আপনি আসছেন যখন, তখন এই পোর্শনে কনফ্লিক্ট হবে কি না? এই জি স্যার, পোর্শনে, কমপ্লিট হবে। আচ্ছা এই পোর্শন যদি কনফ্লিক্ট হয় তাহলে এটাকে আমি নিচে আর নামাতে পারবো? না স্যার, কমপ্লিট তো হয়ে গেছে। হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে, সুতরাং নিচে যেহেতু নামাতে পারবো না, তার মানে T1 এটা রিড অফ কিউ, তারপর রাইট অফ কিউ হবে, তারপর আবার T1 কাজ হবে, সুতরাং এটা কিন্তু আর ওইভাবে সিরিয়ালাইজেবল হচ্ছে না যে T1 পুরোটা আগে কাজ শেষ করবে তারপর T2 শেষ করবে, এরকম কি হচ্ছে? সুতরাং এটা কিন্তু না স্যার। নট কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল। আমরা যদি আগের মতো করে ওই এটাকে ওইভাবে বানাইতে পারতাম যে T1-এর কাজটা আগে শেষ করে দিচ্ছি তারপরে T2 কাজ শুরু করে দিচ্ছি, তাহলে কিন্তু এটা কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল বলা যেত। হুম, এ পর্যন্ত তো ক্লিয়ার নাকি? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, এখন কোনো একটা শিডিউল বা এরকম ধরনের কয়েকটা ট্রানজ্যাকশান দেওয়া আছে, সেগুলো কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল হবে কি না সেটা কীভাবে আমরা বুঝতে পারি সেটা দেখব, ঠিক আছে? মানে হচ্ছে টেস্ট ফর সিরিয়ালাইজেবিলিটি, মানে কনফ্লিক্ট সিরিয়ালাইজেবিলিটি কীভাবে আসে সেটা দেখব।
ধরো এটার জন্য আমরা 3টা ট্রানজ্যাকশন চিন্তা করি। বোর্ড দেখা যাচ্ছে না? স্যার দেখা যাচ্ছে। T1 T2 T3 স্যার 3টা। একটু উপরে উঠান, নিচে গেছে দেখা যাচ্ছে না, একটু উপরে উঠালে শুরু। আচ্ছা, এবার শো করছে তো নাকি? এবার ঠিক আছে না? আচ্ছা, এখানে হচ্ছে আমরা যেটা লিখছিলাম সেটা হচ্ছে আর অফ এ। ধরেন 3টা আমরা নিচ্ছি, ট্রানজ্যাকশন চিন্তা করছি একটা শিডিউলের জন্য। তারপরে হচ্ছে এখানেও আর অফ এ, এখানে হচ্ছে আর অফ বি, তারপর এখানে হচ্ছে ডাব্লু অফ এ, এখানে আর অফ সি, আর অফ বি, ডাব্লু অফ বি, ডাব্লু অফ সি। ওকে, এরপরে আমরা হচ্ছে 3টা ট্রানজ্যাকশান যেটা আছে সেই 3টা ট্রানজ্যাকশানের নামগুলো আমরা এখানে লিখবো, যে এটা T1 T2 T3। এখন পাশে যে শিডিউলটা আছে সেই শিডিউলের এখানে আমরা খালি চেক দিব যে কোনটার সাথে কোথায় কনফ্লিক্ট হচ্ছে, ঠিক আছে? তো শুরুতে যদি একটু দেখি যে আমাদের যে আর অফ এ, আর এখানে হচ্ছে উপর থেকে আমরা চেক দেওয়া শুরু করবো, ঠিক আছে? এখান থেকে এখানে আছে হচ্ছে ডাব্লু অফ এ, এটার সাথে কারো কোনো কনফ্লিক্ট, আমরা যখন এখানে আর অফ এ চেক দিব তখন আমাদের আর কি কি খুঁজতে হবে, যে ডাব্লু অফ এ কোথায় আছে, তাই না? ডাব্লু অফ এ পাইলে তো এটার সাথে কনফ্লিক্ট হবে, এটা তো আমরা বুঝছি নাকি? তাহলে T2 থেকে ডাব্লু অফ এ কোথাও আছে নিচের দিকে, এই পজিশনের নিচের দিকে কোথাও কি আছে? না স্যার। নাই। না স্যার। ওকে, এর আচ্ছা, আচ্ছা এখানে যদি না থাকে আমরা হচ্ছে নেক্সটে চলে যাব, সেটা হচ্ছে T2 আর এ আছে, টি টুর ক্ষেত্রে রিড অফ এ আছে। তো এটার ক্ষেত্রে আমাদের কি চেক করতে হবে, যে T1 বা T3 কোথাও কি ডাব্লু অফ এ আছে? কোথায় আছে? না স্যার। কোথায় আছে? কোথাও আছে? স্যার টিকিটে নাই। না, আমি বলছি যে আমি এখন দেখেন এই T1-এর আর অফ এ একবার চেক দিলাম, মানে রিড অফ এ চেক দিলাম, তো এরপর আসবো কোথায়? T2 রিড অফ এতে আসবো। এখন T2 রিড অফ এ যদি আমি কনফ্লিক্ট চেক দিতে চাই তাহলে T1 আর T3 সেখানে এসে কী দেখতে হবে, যে ডাব্লু অফ এ কোথায় আছে। তাহলে ডাব্লু অফ এ কোথায় আছে? এই দুটার মধ্যে T1-এ আছে নাকি? T1 এ আছে। T1-এ আছে। সুতরাং এই T2 থেকে T1-এর দিকে একটা কনফ্লিক্ট আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? তখন আমরা একটা জি তীর স্যার। চিহ্ন দেখাবো যে T2 থেকে T1-এর দিকে একটা কনফ্লিক্ট গেছে। বোঝা গেল? ওকে, হ্যাঁ স্যার। এর পরের লাইনে কি আছে? T3-র আর অফ বি আছে না, রিড অফ বি। জি স্যার। তাহলে আমাদের জি এবার স্যার। এবার খুঁজতে হবে কি, যে ডাব্লু অফ বি কোথায় আছে? T2, টি2 তে আছে। T2 অথবা হচ্ছে T1 কোথাও কি ডাব্লু অফ বি আছে কিনা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে T2-তে কিন্তু ডাব্লু অফ বি আছে। জিনিসগুলো কিন্তু অনেক সহজ, ঠিক আছে? একটু খালি খুঁজে খুঁজে দেখা। তাহলে এখানে যেহেতু আমরা একটা কনফ্লিক্ট পেয়ে গেলাম, তাহলে আমরা T2 থেকে T3 দেখে একটা তীর চিহ্ন দিতে পারি। বোঝা গেল? জি ওকে, স্যার। ওকে, এরপর আমি কাকে সার্চ করব? সার্চ করব হচ্ছে যে এই যে ডাব্লু অফ এটা আছে, তাহলে এই ডাব্লু অফ এ এখানে T1-এ আছে, তাহলে T2 অথবা T3-তে কোথাও কি ডাব্লু অফ এ বা হচ্ছে রিড অফ এ কি আছে? নাই। রিড অফ এ আছে স্যার টিকিটে। রিড অফ এ কোথায় আছে? উপরের দিকে আমরা যাবো না, ঠিক আছে? আমরা ধরুন এই লাইনে যখন আসি তখন আমরা এর পরে নিচের দিকে যাব, ঠিক আছে? এরপরে নিচের দিকে যাবো, যখন আমরা ডাব্লু অফ এ নিয়ে কাজ করছি, ধরুন এটা নিয়ে, তখন এই বরাবর নিচের দিকে আমরা খুঁজতে থাকবো যে T2 আর T3-তে আর অফ এ মানে রিড অফ এ অথবা ডাব্লু অফ এ আছে কিনা, তাহলে তো আমাদের কমপ্লিট হবে। এটাও তো নাই, তাই না? বোঝা যাচ্ছে? আচ্ছা, কোথাও বোঝা না গেলে একটু বলেন, তাহলে আমি ওই জিনিসটা ক্লিয়ার করতে পারবো, নাকি প্রথম থেকে আরেকবার দেখাবো? হ্যালো, হ্যালো, আচ্ছা, হ্যালো। জি স্যার বোঝা যাচ্ছে স্যার। আচ্ছা, পরে দেখেন যে আমরা যদি, প্রথম থেকে আরেকবার দেখেন একটু ভালো হতো। আচ্ছা ঠিক আছে, প্রথম থেকে আরেকবার বলছি। দেখেন এবার হচ্ছে
হ্যাঁ, আপনি কত রোল 12 নাকি যিনি বললেন? আপনি হচ্ছে একটু তাহলে রেসপন্স করেন। রোল 12 না কত আমার ঠিক খেয়াল নাই, যাই হোক। ফার্স্ট আমরা যখন এগুলো খেয়াল করব যে কোনো একটা শিডিউল এভাবে দেওয়া আছে সেটা কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল কিনা এটা আমরা চেক দিচ্ছি, ঠিক আছে? কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল কিনা এটা আমরা চেক দেব। তো এটা যখন চেক দিব তাহলে দেখেন যে তাহলে দেখেন যে আমাদের শুরু করতে হলো এখান থেকে, ফার্স্ট থেকে। ফার্স্টে এখানে আছে কি T1 এর জন্য রিড অফ এ, দেখা যাচ্ছে তো নাকি? তাহলে এই রিড অফ এ যখন আমি এটা, হ্যাঁ স্যার নেভিগেশনটা সমস্যা হচ্ছে কেন ডিসপ্লে ঠিক মতো আসছে না? স্যার, টানতে হচ্ছে স্যার। দেখেন তো ঠিক আছে কিনা এবার। ধরুন পার্সেন্ট ফিট টু স্ক্রিন, হ্যাঁ দেখেন তো এখন কি দেখা যাচ্ছে? ডিসপ্লে ঠিক হচ্ছে? না তো স্যার। ফিট টু স্ক্রিন করে রাখলাম। স্যার আপনি একবার মানে কেটে দিয়ে আবার দিলে মনে হয় ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে স্টপ করে আবার স্ক্রিন শেয়ার দিচ্ছি। ওকে, তো আমাদের যেটা ছিল T1, T2, T3, শুরুতে হচ্ছে এখানে আর অফ এ, আর অফ এ, আর অফ বি, ডাব্লু অফ এ, আর অফ সি, আর অফ বি, ডাব্লু অফ বি, ডাব্লু অফ সি। ঠিক আছে, এখন হচ্ছে আপনারা একটু রেসপন্স করবেন আমার সাথে সাথে, তাহলে বুঝতে সুবিধা হবে সবার জন্য। আর এখানে হচ্ছে আমরা তিনটা ট্রানজ্যাকশন, সেই তিনটা ট্রানজ্যাকশন এভাবে লিখে রাখলাম, T1, T2, T3। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে কনফ্লিক্ট কার সাথে কার সেটা আমরা একটু চেক দেবো। তো প্রথমে T1 এর প্রথম ট্রানজ্যাকশনের যেই কাজটা হয়েছে সেটা কি, যে আর অফ এ। ঠিক আছে, তাহলে আর অফ এ T1 যদি হয় তাহলে T2 আর T3 তে আমাকে খুঁজতে হবে কি, যে রিড অফ রাইট অফ এ কোথায় হয়েছে, কারণ রিডের কনফ্লিক্ট সবসময় হয় রাইট অফ এ এর সাথে। তাহলে রিড অফ এ এখানে আছে, তাহলে রাইট অফ এ কোথায় আছে? T2-তে আছে না T3-তে আছে? কোথায় আছে? কোথাও কি আছে? T2 বা T3 কোথাও কি ডাব্লু অফ এ আছে? T1 এ আছে স্যার। না, আমরা যখন T1 এর আর অফ এনে কাজ করছি আমাদের খুঁজতে হবে তখন T2 আর T3-তে, বাকি দুটাতে। ঠিক আছে, বাকিগুলোতে খুঁজতে হবে কনফ্লিক্ট। নিজের সাথে তো নিজের কোনো কনফ্লিক্ট নাই, অন্যদের সাথে কনফ্লিক্ট। কনফ্লিক্ট মানে কি, যে দ্বন্দ্ব। নিজের সাথে তো নিজের দ্বন্দ্ব হয় না, দ্বন্দ্ব হয় অন্যজনের সাথে। সুতরাং T1 এর যখন আমি রিড অফ এ করব তখন T2 আর T3-তে খুঁজতে হবে যে এর কনফ্লিক্ট জিনিসগুলো আছে কিনা, যে রাইট অফ এ আছে কিনা। তাহলে রাইট অফ এ তো কোথাও আমি দেখছি না, এখানে নাই, এখানে নাই, এখানে নাই, এখানে নাই, এখানেও নয়, এখানে নয়। ঠিক আছে, ওকে, এ বরাবর কাজ শেষ। এরপর আসবো কোথায়, যে এখানে, কারণ এটার পরের কাজটা হয়েছে T2-তে আবার কী হয়েছে, রিড অফ এ। তাহলে এখন আমার খুঁজতে হবে কি, যে যখন T2 নিয়ে কাজ করছি তাহলে এবার খুঁজতে হবে কোথায় T1 অথবা T3 কোথায় ডাব্লু অফ এ আছে। কোথায় আছে বলেন তো? T1-এ আছে। এই যে দেখেন T1-এ একটা কনফ্লিক্ট আসলো, এই জন্য আমরা কী করলাম, T2 থেকে T1-এর দিকে একটা অ্যারো চিহ্ন দিয়ে রাখলাম, যেখানে একটা কনফ্লিক্ট হচ্ছে T1-এর সাথে T2। ওকে, তাহলে এই লাইন বরাবর কাজ শেষ। এবার কে আসছে, আর অফ বি। তাহলে আর অফ বি এর কনফ্লিক্ট কার সাথে হবে, নিশ্চয়ই ডাব্লু অফ বি এর সাথে। এবার বলেন যে ডাব্লু অফ বিটা কোথায় আছে, T2 আর T1-এর মধ্যে এবার খুঁজতে হবে, কারণ আর অফ বিটা আমরা আছে কোথায়, T3-তে। তাহলে T2 আর T1-এর মধ্যে কোথায় ডাব্লু অফ বি আছে এটা খুঁজতে হবে। কোথায় আছে? সুতরাং হচ্ছে ডাব্লু অফ বিটা এখানে আছে। এই জন্য T2 থেকে T3-র দিকে আমরা একটা অ্যারো চিহ্ন দিতে পারি, দিয়ে দিলাম। ওকে, এরপরে আমরা সার্চ করব কোন জিনিসটা বলেন তো। আমরা কিন্তু লেয়ার বাই লেয়ার নিচে নামছি, এটা কি বুঝতে পারছেন? লেয়ার বাই লেয়ার। এরপরে হচ্ছে ডাব্লু অফ এটা আসে সিরিয়ালি। সুতরাং ডাব্লু অফ এর কনফ্লিক্ট দুটো জিনিসের সাথে হতে পারে, একটা হচ্ছে ডাব্লু অফ এ আর একটা হচ্ছে রিড অফ এ। তাহলে এই দুইটা জিনিসের কোনো একটা T2 আর T3-র মধ্যে আছে কিনা,
একটু বলেন তো কোথাও কি আছে? কোথাও কি আছে? কোথাও না নাই। স্যার। কোথাও নাই, ওকে। তাহলে এই লাইনে কাজ শেষ। এরপর আমরা কাজ করবো কাকে নিয়ে? আর অফ সিকে নিয়ে। লেয়ার বাই লেয়ারে যেহেতু কাজ করছি, এরপর আসবে হচ্ছে আর অফ সি। সুতরাং আর অফ সি এর জন্য আমাদের কনফ্লিক্ট কার সাথে হবে? ডাব্লু অফ সি এর সাথে। ডাব্লু অফ সি কি কোথাও আছে T1 আর T3-র মধ্যে? হ্যাঁ, এই যে T3-তে আছে। সুতরাং T3 থেকে T2 থেকে T3-র দিকে কিন্তু আরেকটা অ্যারো চিহ্ন যাবে, কিন্তু যেহেতু একবার অ্যারো চিহ্ন দিয়ে দিয়েছি, আমরা ডাবল অ্যারো চিহ্ন নিচ্ছি না, কারণ এর আগে কিন্তু একটা কনফ্লিক্ট আমরা দেখছি। আগেরটা এটা কোথা থেকে আসলো? T2 থেকে T3-র দিকে। এখানে হচ্ছে T1 থেকে T2 আসলো, WA থেকে W2। আচ্ছা, রিড বি আর হচ্ছে রাইট বি। ও সরি, রিড বি থেকে রাইট বি, এটা না, এখানে আসছিল, সরি। রিড বি থেকে রাইট বি, এই যে ট্রানজেকশানটা হলো, এই ট্রানজেকশানের যেহেতু T3 থেকে T2-র দিকে আসছে, সুতরাং এটা কিন্তু হবে এরকম, মানে যেখান থেকে আমরা নিচ্ছি, দেখেন T2 থেকে কনফ্লিক্টটা শুরু হয়েছে T2 এর সাথে, সুতরাং এই অ্যারো চিহ্নটা হবে কিন্তু এইদিকে। মানে বোঝা যাচ্ছে জিনিসটা? যেমন আগেরটার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে আমরা চিন্তা করি যদি, আমরা কিন্তু আর অফ এর কমপ্লিট খুঁজছি হলো কোথায়? T1-এ এসে, এই জন্য কিন্তু অ্যারো চিহ্নর দিকটা গেছে হচ্ছে T1-এর দিকে। T2-র কনফ্লিক্ট T1-এর সাথে যেখানে। ঠিক সিমিলার হইতে আমাদের এই লাইনে যখন কনফ্লিক্ট ছিল আর অফ বি থেকে ডাব্লু অফ বি এর দিকে, সুতরাং T3 থেকে T2 এর দিকে, সরি এখানে একটা ভুল হয়েছিল, হ্যাঁ, এটা হচ্ছে T3 থেকে T2 এর দিকে তীর চিহ্ন। এখন এখানে যখন আসছি আর অফ সি, সে কিন্তু পাচ্ছে T2-তে কনফ্লিক্ট কার সাথে? T3 ডাব্লু অফ সি এর সাথে, সুতরাং এবার হবে তীর চিহ্নটা এদিকে। এবার কি বোঝা গেল জিনিসটা? জি স্যার, বুঝতে পারছি। এবার হচ্ছে আর অফ বি, এটার কোনো কনফ্লিক্ট ডাব্লু অফ বি T1-এও নাই, T3-তেও নাই। ডাব্লু অফ বি এটারও কোনো ইয়া নাই, কোনো কনফ্লিক্ট নাই, ঠিক আছে? T1-এও নাই, T3-তেও নাই। কিন্তু একটা জিনিস এখানে দেখেন ঘটে গেছে, সেটা হচ্ছে যে এখানে একটা সাইকেল কিন্তু চলে আসছে। সাইকেল চলে আসছে না? জি স্যার। এরকম যদি কোথাও সাইকেল চলে আসে, আপনারা যদি এরকম একটা সাইকেল পান গ্রাফের মধ্যে, এটা কিন্তু একটা গ্রাফ, ঠিক আছে? এবং এই গ্রাফটাকে বলা হয় প্রিসিডেন্স গ্রাফ। এরকম যদি কোনো একটা গ্রাফে আপনার সাইকেল পান, তার মানে সেটা হয়ে যাবে নন সিরিয়ালাইজেবল, ঠিক আছে? সেটা হয়ে যাবে নন সিরিয়ালাইজেবল। এবং যদি এরকম নন সিরিয়ালাইজেবল হয়ে যায়, তাহলে দেখা যাবে যে এরকম একটা সিস্টেম থেকে কিন্তু কনসিস্টেন্সি মেনটেন করা কঠিন হয়ে যায়। কিন্তু যদি সাইকেল না আসে, যদি নো সাইকেল হয়, তাহলে দেখা যাবে যে সেটা সিরিয়ালাইজেবল হবে, মানে কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল হবে, এবং সেটা কনসিস্টেন্সি মেনটেন করবে। স্যার জমিন হয়ে গেছে একটু অনেক, জমাট করা লাগবে। দেখেন এবার তো দেখা যাচ্ছে নাকি? জি স্যার, দেখা যাচ্ছে। সাইকেল হলে সেটা হবে নন সিরিয়ালাইজেবল, নো সাইকেল হলে সিরিয়ালাইজেবল, এবং সেটা কনসিস্টেন্সি মেনটেন করবে। সুতরাং এরকম আপনাদের একটা ইয়া দেওয়া হবে, শিডিউল এভাবে সেট করা হবে, এবং আপনাদের বলা হবে যে এটা কি সিরিয়ালাইজেবল কিনা। তাহলে আপনারা কী করুন, যে এরকম একটা প্রেসিডেন্স গ্রাফ দিয়ে সেটা চেক করে দেখবেন যে এটা সিরিয়ালাইজেবল হচ্ছে কিনা। তা পারা যাবে না, এটা আপনাদের খালি সার্চ করতে হবে যে এটার কনফ্লিক্ট কোন জায়গায় আছে। বোঝা গেছে জিনিসটা? জি স্যার, বুঝতে পারছি। তাহলে স্যার আমরা কি এভাবে দিব ওই টেবিল একে পাশে? হ্যাঁ, 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 আপনাদের কোশ্চেনে ধরেন এই টেবিলটা দেওয়া থাকবে, এই টেবিলটাই আপনারা আঁকবেন। আঁকানোর পরে জাস্ট তীর চিহ্ন দিয়ে দেখাই দিবেন যে এখানে এটার সাথে এটা কমপ্লিট হচ্ছে, ওই জন্য একটা তীর চিহ্ন দিয়ে T2 থেকে T1-এর দিকে গেল, মানে এখানে যা লিখছি এটাই আপনারা জাস্ট তুলে দেবেন পরীক্ষার খাতায়। স্যার টেবিলের ভেতরেই তীর চিহ্ন দিব, আর এই যে পাশে যে নিচে হ্যাঁ, স্যার। হ্যাঁ, গ্রাফ, এটাও দেখাইতে হবে, এটাই তো গ্রাফ। আর এখানে হচ্ছে আমরা এই ওকে, টেবিল দেখে দেখে গ্রাফটা ড্র করলাম। ঠিক আছে স্যার। আচ্ছা, ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে ভিউ সিরিয়ালাইজেবিলিটি থেকে আমরা একটু পরিচিত হব।
ভিউ সিরিয়ালাইজেবিলিটি। তো এই জিনিসটা কি, এখানেও ধরেন আমরা তিনটা ট্রানজ্যাকশন নিচ্ছি, একটা হচ্ছে T1, T2, T3। এখন শুরুতে থাকলো হচ্ছে R of A, তারপরে হচ্ছে W of A, এখানে হচ্ছে আবার W of A, এখানে দিলাম হচ্ছে W of A। ওকে, ঠিক আছে। ওকে, তো আমরা এর একটা ভ্যালু ধরে নিয়ে যাই, এর একটা ভ্যালু ধরে নিলাম যে হচ্ছে A ইকুয়াল টু 100। এখন A ইকুয়াল টু যদি 100 হয়, রিড অফ A কত করবে? 100 রিড করবে। ওকে, পরের লাইনে সে T2 ট্রানজ্যাকশন হচ্ছে, এখানে ডাবল অফ A মানে কোনো একটা ভ্যালু আপডেট করছে। তো আপডেটেড ভ্যালু আমরা ধরে নিলাম যে A ইকুয়াল টু A মাইনাস 40। তাহলে এই ডাবল অফ এর ভ্যালু কত হবে? 60। গুড। এখানে আবার T1 এর কাজ এরপরে শুরু হচ্ছে লেয়ার বাই লেয়ার। তাহলে এখানে ধরে নিলাম যে এর ভ্যালু আবার আপডেট করছে, A ইকুয়াল টু A মাইনাস 40। তাহলে এখানে এর ভ্যালু কত পাবে? 20। ওকে, এরপরে হচ্ছে পরে T3 কাজ আসছে, সেও ধরেন আপডেট করছে এরকম A ইকুয়াল টু A মাইনাস 20। তাহলে এই ডাব্লিউ অফ এর ভ্যালু কত? কত? 0 স্যার। 0। ওকে, এইটা হচ্ছে এক ধরনের শিডিউল। ধরেন এটা শিডিউল 1, একটু মাথায় রাখেন। এটা তো বোঝা গেছে নাকি? কমপ্লিটলি বোঝা গেছে না? ওকে, এটা যদি বোঝা যায়, আমরা হচ্ছে আরেকটা ট্রানজ্যাকশন দেখবো। এইটুকু আপনারা শুধু মাথায় রাখেন। এটা হচ্ছে T1, এটা হচ্ছে T2, এদিকে হচ্ছে T3। এখানে দিলাম হচ্ছে R অফ A, এইখানেই দিয়ে দিচ্ছি হচ্ছে W অফ A। এখানে দিলাম W অফ A, এখানে দিলাম W অফ A। আগের শিডিউলের সাথে এই শিডিউলের পার্থক্যটা একটু দেখাইনি। আগে হচ্ছে R অফ A, তারপরে W অফ A ছিল T2-র। এখানে শুধু T1 কিন্তু R অফ A W অফ A করে নিল, তারপরে T2 শেষ করছে, তারপরে W অফ A T3-র জন্য শেষ করছে। ক্লিয়ার? ওকে, তো এখানে হচ্ছে আমরা এর ভ্যালুটা ঠিক আগের মতো করেই 100 ধরে নিই। তাহলে শুরুতে যখন এ রিড করবে সে কত করবে? 100 রিড করবে। এরপরে ধরেন এখানে আপডেট করছে A মাইনাস 40। তাহলে এই ডাবল অফ এর ভ্যালু কত হবে? 60। এখানে T2 কত ছিল? A মাইনাস 40। সুতরাং এখানে কত হবে? 20। এখানে ধরেন T3 জন্য কি ছিল? যে A মাইনাস আপডেট হচ্ছিল A মাইনাস 20, সুতরাং 0। তাই হচ্ছে না? তাহলে দেখেন যে আপনার আগের শিডিউলে যেটা ছিল যে R অফ A, তারপরে T2 ডাবল অফ A ছিল, তারপরে T1 এর ডাবল অফ A আসছিল। এখানে আমরা যেটা করলাম সেটা হচ্ছে T1 এর R অফ A, তারপরে ডাবল অফ A করলাম, তারপরে T2-র জন্য ডাবল অফ A করছি। ঠিক আছে? তো মানে এই জিনিসটাকে একটু উপরে তুলে দিছি, এটাকে নিচে নামাই দিছি। এই চেঞ্জের করার পরেও ডাটাবেজে আমাদের লাস্টে যেই এর আপডেটেড ভ্যালু সেটা কি সেম থাকছে না? এই জিনিসটাকে বলা হচ্ছে হলো ভিউ সিরিয়ালাইজেবল। ঠিক আছে? মানে আমি যদি শিডিউলের যে অপারেশন, ট্রানজেকশনের ভিতরে যে অপারেশন, সেটা যদি আমরা সোয়াপ করি, সোয়াপ করার পরেও যদি ডাটাবেজে ভ্যালুটা আলটিমেটলি সেম থাকে, তাহলে সেটাকে বলা হবে ভিউ সিরিয়ালাইজেবিলিটি। ক্লিয়ার এ পর্যন্ত? স্যার এখানে তো সবার শেষে 0 আসছে। হ্যাঁ, তো আমাদের তো আগেও 0 আসছিল, যেখানেও তো 0 আসছিল। ও আচ্ছা, বুঝতে পারছি। মানে আমাদের ডাটাবেজের শেষ ভ্যালুটা 0, এখানেও, এটার ক্ষেত্রেও। এখানে আমি একটু চেঞ্জ করে দিলাম, এই দুটাকে জাস্ট আপ ডাউন করলাম, তারপরেও কিন্তু আমাদের ডাটাবেজের ভ্যালু কিন্তু সেমই আসছে। ঠিক আছে? তো এই জিনিসটাকে বলা হচ্ছে হলো ভিউ সিরিয়ালাইজেবিলিটি। আর এইটার ক্ষেত্রে কোশ্চেনটা কিরকম হবে? কোশ্চেন টাইপ হবে যে ধরেন আপনাকে হচ্ছে এরকম একটা দেওয়া হলো, টেবিল দেওয়া হলো, এরকম একটা টেবিল দেওয়া হলো, দিয়ে আপনাকে বলা হলো যে এই দুইটা কি ভিউ সিরিয়ালাইজেবল হবে কি না। তাহলে আপনি ঠিক এই যে এর ভ্যালু একটা 100 ধরে নেন, দিয়ে বিভিন্ন রকম ভ্যালু টেলো বসে দেখেন লাস্টে যে ভ্যালুটা আসে এটা করলো সেই লাস্টে ভ্যালুটা একই আসে কিনা। আপনি কি 100 ধরতে হবে এমনটা না, অন্য কিছু ধরেন, তখনও কি হবে যে সেমই যদি আসে তখন আপনারা বলতে পারবেন যে অবশ্যই এটা ভিউ সিরিয়ালাইজেবল। আর এখানে যে আমরা 40 নিয়ে নিছেন আপনি, A-40, এটা আমরা কিভাবে, এটাও কি ধরে নেব ওইভাবে? হ্যাঁ, এটা হচ্ছে আপনার এই জিনিসটা হচ্ছে মানে আপনার চেঞ্জিং কত, এখানে আপডেট হচ্ছে না ভ্যালুটা,
এখন দেখেন একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে আমি কিন্তু ইচ্ছা মতো নিয়ে বলতে যে এখানে ধরেন টি2-র জন্য a=a-40 করছি, এখানেও কিন্তু a-40 লিখছি। এখানে যখন এর জন্য a-40, এখানে কিন্তু a-40 নিছি, ঠিক আছে? মানে আমি যদি এখানে a-30 করতাম তাহলে এটার জন্য a-30 করতে হতো। এখানে যখন a-50 করতাম তাহলে এখানে কিন্তু a-50 করতে হতো। এই জিনিসটা কিন্তু মেনটেন করতে হবে, কারণ যদি না করেন তাহলে তো আপনার কম্প্যারিজনটা হচ্ছে না। মানে মানে তো আপনি আপডেট করছেন, তাহলে আপডেটের ভ্যালুটা এটার এই শিডিউলের ক্ষেত্রে যেমন হবে এটার ক্ষেত্রেও কিন্তু ঠিক ওইটাই হইতে হবে, ঠিক আছে? মানে এই ভ্যালুটা, এটা কি বুঝতে পারছেন কথাটা? হ্যাঁ, না কেউ যদি কোথাও বুঝতে সমস্যা একটু বলবেন, ঠিক আছে? জিনিসগুলো কিন্তু বুঝবেন যখন, তখন মনে হবে যে অনেক সহজ, কিন্তু প্রথমে বুঝতে একটু সমস্যা হবে। কিন্তু কোশ্চিনও অনেক সহজ হয় এগুলো। দুইটা টেবিল তুলে দেওয়া বলা হবে যে এটা ভিউ সিরিয়ালাইজেবল কিনা, তখন আপনারা জাস্ট একটা এক্সাম্পল নিয়ে সেটা জাস্ট দেখাই দেবেন। ফাইনালি যদি ডাটাবেজে সমান ভ্যালু থাকে তখন সেটাকে আমরা বলতে পারবো ভিউ সিরিয়ালাইজেবল। ঠিক আছে, এ পর্যন্ত? জি স্যার। আচ্ছা, ওকে। এরপরে হচ্ছে আমরা একটু চলে যাব, কোথায় যাবো যাই, ক্যাসকেডিং রোল ব্যাকে একটু যাই। এটা একটা নতুন কনসেপ্টের সাথে আমরা একটু পরিচিত, সেটা হচ্ছে ক্যাসকেডিং। ক্যাসকেডিং টার্মটার সাথে কি আমরা পরিচিত? ক্যাসকেডিং মানে হচ্ছে যে একই সাথে অনেকগুলো একসাথে চলতে থাকে কোনো একটা জিনিস, ঠিক আছে? বা এইভাবে আমরা চিন্তা করতে পারি যে একটার আউটপুটের সাথে আরেকটার ইনপুট যখন কানেক্টেড, এটাকে কিন্তু এক ধরনের ক্যাসকেডিং বলা হয়। তো যখন আমরা প্যারালাল কয়েকটা ট্রানজ্যাকশন একসাথে চালাতে থাকি তখন দেখা যায় যে একটা ট্রানজ্যাকশনের ইফেক্ট আরেকটা ট্রানজ্যাকশনের উপরে পড়ে। কীভাবে পড়ে? আচ্ছা, আমরা একটা এক্সাম্পল ডিরেক্ট নিয়ে নিই, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। ধরেন এখানে T1, T2, T3 এভাবে থাকলো। শুরুতে থাকলো এখানে রিড অফ এ, তারপরে রিড অফ বি, রাইট অফ এ, তারপরে এখানে রিড অফ এ, রাইট অফ এ, এখানে হলো রিড অফ এ। ওকে, এখানে যে ব্যাপারটা হচ্ছে, ঠিক আছে, ধরেন আপনার কি হলো যে এখানে কিন্তু সিরিয়ালি কাজগুলো হচ্ছে না। সিরিয়াল যেটা হচ্ছে এটা কি বুঝতে পারছেন? কারণ T1 এর কাজ এখানে শেষ করছে, তারপরে T2 শুরু করছে, T2 যখন শেষ হচ্ছে তারপরে T3 কাজ করা শুরু করছে, এই জন্য আমরা কি বলতে পারি, এটা সিরিয়ালাইজেবল, ঠিক আছে? সিরিয়ালাইজেবল, ঠিক আছে? তো এবং প্যারালালি কাজ যেহেতু হচ্ছে এটাকে আমরা ক্যাসকেডিং বলতে পারি অবশ্যই, ঠিক আছে? এখন কোনো একটা কারণে যদি এই T1টা ফেল করে বসে, ফেল করে বলে ট্রানজ্যাকশন সবসময় যে আপনার সফল হবে এটার মতো না হয়, ট্রানজ্যাকশন ফেল হয় না অনেক সময়। তো ধরেন কোনো একটা পর্যায়ে আসার পরে, কোনো একটা পর্যায়ে ধরেন রিড অফ এ, T3 এই কাজটা শেষ করার পরে এই T1 দেখা যাচ্ছে যে অ্যাবর্ট হয়ে গেছে, মানে নষ্ট হয়ে গেছে ট্রানজ্যাকশনটা। তখন সে কী করে যে এটা রোল ব্যাক করে। রোল ব্যাক মানে কি, ধরেন কোনো একটা ট্রানজ্যাকশন আপনার ফেল করলো, তখন ওই যে আপনার ট্রানজ্যাকশানের যেই মানিটা সেটাকে আপনার অ্যাকাউন্টে আবার ব্যাক করে চলে আসে না, এটাকে বলা হচ্ছে রোল ব্যাক করা। তখন কোনো একটা ট্রানজ্যাকশান যদি এভাবে অ্যাবর্ট করে রোল ব্যাক করে তাহলে অন্য যে ট্রানজ্যাকশনগুলো আছে যেমন T2, T3 এগুলো কী করবে, ক্যাসকেডিং রোল ব্যাক করবে। মানে এটা এই ট্রানজ্যাকশানও তখন বাদ হয়ে যাবে, T3 যে ট্রানজ্যাকশান ছিল সেটাও বাদ হয়ে যাবে। কোনো একটা ট্রানজ্যাকশান যদি ফেল করে বসে তাহলে বাকি ট্রানজ্যাকশানগুলো বাতিল হয়ে যাবে, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে ক্যাসকেডিং রোলব্যাক। আর যদি এমন হয় যে আচ্ছা এই ক্যাসকেডিং রোলব্যাক যদি হয় তাহলে ধরেন কোনো একটা ট্রানজ্যাকশান, ধরেন T2 ট্রানজ্যাকশান খুব ভালো মতন শেষ হয়েছে, সেটাও নষ্ট হয়ে যাচ্ছে না? সেটাও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। একটা ট্রানজ্যাকশান T1 এর দোষ, কিন্তু এর দোষী কী হচ্ছে, T2 হচ্ছে, T3 হচ্ছে ক্যাসকেডিং রোলব্যাকে। তো এটার জন্য আমরা হচ্ছে আরেকটা শিডিউল দেখব যেটাকে বলা হচ্ছে ক্যাসকেডলেস শিডিউল। ক্যাসকেডলেস শিডিউলটা কী জিনিস সেটা একটু দেখি। এখানে ধরেন T1, T2, T3,
আচ্ছা রিড পুরোপুরি লিখলাম না, আর অফ এ লিখলাম। এরপরে ধরেন এর ভ্যালু আপডেট করে এখানে হয়ে যাচ্ছে হলো এ প্লাস 500 ডাব্লু অফ এ। এরপর হচ্ছে এখানে কমিট। এরপর হচ্ছে টি টুর জন্য আর অফ এ প্লাস 500 ডাব্লু অফ এ, এখানে এসে কমিট। তারপরে হচ্ছে এখানে আর অফ এর ভ্যালু আবার 500 ডাব্লু অফ এখানে এসে কমিট। তার মানে জিনিসটা হচ্ছে আমরা কমিট জিনিসটার সাথে কি গতদিন পরিচিত হতে পারছিলাম। কমিট মানে হচ্ছে ফাইনালি কমপ্লিট, ঠিক আছে। কমিট মানে আমরা একটা জিনিস মাথায় রাখবো, ফুললি কমপ্লিটেড মানে বা সাকসেসফুলি কমপ্লিটেড, ঠিক আছে। তো গতদিন হচ্ছে ক্লাসে একটা কথা বলছিলাম যে এই শিডিউলিং পড়ানোর সময় যে ধরেন T1 T2 T3 তিনজন হচ্ছে পরীক্ষা দিচ্ছে, ঠিক আছে। এবং তিনজন যখন পরীক্ষা দিচ্ছে তারা ধরেন পাশাপাশি যদি এভাবে বসে বা সিরিয়ালি যদি এভাবে বসে যে একজনের উপর আরেকজন নির্ভরশীল, মানে এই শেষের জন হচ্ছে সব নিজে নিজে পারে, এ হচ্ছে এর দেখে দেখে লিখছে, এ হচ্ছে আবার এর দেখে দেখে লিখছে, এরকম টাইপের, ঠিক আছে। এখন যদি এ যতক্ষণ পর্যন্ত খাতা না জমা দেয় ততক্ষণ পর্যন্ত সে এই দ্বিতীয় জন তো 3 নম্বর জনের ইচ্ছা মতন দেখতেই থাকবে, যতক্ষণ পারে দেখতেই থাকবে। আবার হচ্ছে এই যতক্ষণ খাতা না জমা দেয় এই যে 1 রোল সে তো হচ্ছে 2 রোলের ইচ্ছা মতন দেখতেই পারবে, ঠিক আছে। এখন কি হলো ঘটনা যে ধরেন কোন একটা পর্যায়ে 3-এর হচ্ছে লেখা শেষ, সবার এর লেখা শেষ করে ফেলছে। এখন স্বাভাবিকভাবে 2 যেহেতু ওর সাথে সাথে একসাথে লিখছিল, 2-এর লেখা শেষ করে ফেললো, 1 হচ্ছে লেখা শেষ করে ফেললো। এখন 2 কী করলো যে তার যখন লেখা শেষ হয়ে গেল সাথে সাথেই সে হচ্ছে খাতা জমা দিয়ে দিল। এখন খাতা জমা যখন দিয়ে দিল সে কি খাতা কোনো দিন পাবে ব্যাক? খাতা তো আর জীবনে পাবে না। কিন্তু 3 যার দেখে দেখে লিখছিল মানে যে হচ্ছে মেন সোর্স, তার যখন কোনো একটা জিনিস মনে হলো যে একটা ভুল লিখছে সেটা কেটে সে আবার নতুন করে আপডেট করছে, সেটা কি আর 2 রোল যে সে কি আর আপডেট করতে পারবে? সে তো খাতা জমা দিয়ে দিছে, করতে পারবে নাকি? করতে পারবে না, ঠিক আছে। সুতরাং এখানে একটা জিনিস 2 রোল ভুল করছে, সেটা হচ্ছে 3 রোল যতক্ষণ না খাতা না জমা দেয় ততক্ষণ পর্যন্ত তার খাতা জমা দেওয়া উচিত হয় নাই। ঠিক সিমিলার ওয়েতে 2 রোল যে হচ্ছে 1-এর জন্য সোর্স, 2 রোল যতক্ষণ না খাতা জমা দেয় তার কখনোই উচিত হবে না সে খাতা জমা দেওয়া, তার খাতা জমা দেওয়া, কারণ 2 যে কোনো সময় আপডেট করতে পারে কার দেখে? এই 3 রোলের দেখে। সুতরাং ব্যাপারটা হচ্ছে এখানে এরকম যে আমার যেই সোর্স যেটা থাকবে সে যতক্ষণ না তার পুরোপুরি কাজ কমপ্লিট করছে ততক্ষণ পর্যন্ত আমাকে কিন্তু খাতা জমা দেওয়া বলছি, মানে হচ্ছে কাজ কমপ্লিট করা যাবে না, ঠিক আছে। সুতরাং এখানে দেখেন কি হচ্ছে যে T2 মানে T3 সে হচ্ছে আপডেট করছে T2 দেখে, মানে হচ্ছে এখানে 3 নাম্বার দেখছিল 2 নম্বরে, 2 নম্বর দেখছিল 1 নম্বরে, মানে মেইন সোর্স হচ্ছে এই হচ্ছে মেইন পরীক্ষাদাতা পরীক্ষা দিচ্ছে। আর হচ্ছে T2 তার দেখে দেখে লিখছে, T3 আবার T2 দেখে দেখে লিখছে। সুতরাং T1-এর কাজটা আগে শেষ করতে হবে, তাকে আগে খাতা জমা দিতে হবে, তখন T2 ভরসা পাবে, ঠিক আছে। এই জন্য দেখেন ক্যাসকেডলেস শিডিউল যেটা হয় সেটা হচ্ছে যে T1 কিন্তু এখানে কমিট করে ফেলছে, মানে ট্রানজ্যাকশান এখানে শেষ করার পরে কমিট করছে, এরপরে আর সে কিন্তু আর কোনো রকম আপডেট কোনো কিছু করতে পারবে না। মেইন জিনিসটাই সে হচ্ছে ডাটাবেজে রেখে দিয়ে চলে গেছে, মানে খাতা জমা দিয়ে দিয়েছে। এরপরে T2 হচ্ছে যেহেতু তার দেখা দেখি সব কিছু লিখছিল, সে হচ্ছে যেহেতু T1 চলে গেছে সে এখন কাজ শেষ করে খাতা জমা দিয়ে চলে যেতে পারে, সেও কিন্তু এখানে কমিট করে দিছে। এরপর এর যখন কমিট হয়ে গেছে তাহলে কী হবে, T3 আবার হচ্ছে খাতা জমা দিয়ে চলে যেতে পারে, ঠিক আছে। এখন এরা যখন খাতা জমা দিয়ে চলে গেছে তখন দেখেন যে T1 যখন খাতা জমা দিয়ে চলে গেছে T2 কিন্তু ভরসা পাবে যে আর কোনো নতুন করে আর কোনো কিছু লেখে নাই T1। T3ও একটা ভরসা পাবে T2 যখন খাতা জমা দিয়ে চলে গেছে T2 আর নতুন কোনো কিছু লেখে নাই, সুতরাং যা লিখছে আগেরগুলোই আছে, আমি এখন খাতা জমা দিতে পারি। সুতরাং এই জিনিসগুলোকে বলা হয় হচ্ছে ক্যাসকেডলেস শিডিউল। এবং ক্যাসকেডলেস শিডিউলটা কী হবে, যেটা কিন্তু হচ্ছে আপনার হচ্ছে সিরিয়ালাইজেবিলিটি একটা মেনটেন করবে, ঠিক আছে, কনসিস্টেন্সি একটা মেনটেন করবে সবসময়। তো জিনিসটা কি বোঝা গেল যে যদি কোনো একটা ট্রানজ্যাকশন কাজ শেষ করার পরে কমিট করে ফেলে তখন সেটাকে বলা হবে ক্যাসকেডলেস শিডিউল, যেটা হচ্ছে আমরা আগের ক্ষেত্রে দেখতে পারিনি। এখানে কিন্তু কমিট করে নেই, ঠিক আছে। এখানে যদি ট্রানজ্যাকশনটা শেষ করে ফেলতো
তাহলে কিন্তু এখানে ফেল করার একটা কোনো চান্স থাকতো না। এখানে যেহেতু ফেল করে গেছে এবং কমিটও করে নাই, সুতরাং এখানে কিন্তু ক্যাসকেডিং রোল ব্যাক হয়েছে। ওই ট্রানজ্যাকশনটা ব্যাক করে গেছে, বাকিগুলোও কিন্তু ভুল হয়ে গেছে, ওটাও কিন্তু ব্যাক করে চলে গেছে। বুঝা গেছে জিনিসটা? এটা হচ্ছে জি, স্যার। ক্যাসকেডিং শিডিউল আর হচ্ছে ক্যাসকেডলেস শিডিউল। ওকে, আমাদের আর কি আছে একটু দেখি। ওকে, এই হচ্ছে মোটামুটি আমাদের ট্রানজ্যাকশনের ভিতরে ছিল। এগুলো দেখলেই হয়ে যাবে, একটু এগুলো ভালো মতো স্টাডি করবেন, ঠিক আছে? স্যার সিটি এর জন্য কতটুকু দেখবো, যে শুধু কনফ্লিক্টটা দেখবো নাকি এই শেষ পর্যন্ত দেখবো? সিটির জন্য হচ্ছে আপনারা যদি প্রিপারেশন নেন, আমি বলবো যে শুধু কনফ্লিক্ট স্যার, ক্লাসে বলে দিছিলেন ধরেন না প্লিজ। কনফ্লিক্ট সিরিয়ালাইজেবিলিটি, তারপরে হচ্ছে সিরিয়ালাইজেবিলিটি যেটা ছিল প্রথম থেকে, ঠিক আছে? আপনার হচ্ছে ট্রানজ্যাকশন একটা দিয়ে দিলাম, সেটা সিরিয়ালাইজেবল হবে কি না সেটা। আর কনফ্লিক্ট সিরিয়ালাইজেবিলিটি চেক দেওয়ার জন্য একটা দেখুন, প্রেসিডেন্স গ্রাফ, ওই পর্যন্ত দেখবেন, ঠিক আছে? মানে শিডিউল দিয়ে দেবো, ওখান থেকে আপনারা বের করবেন যেটা প্রেসিডেন্স গ্রাফ দিয়ে, যে এখানে কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল হবে কিনা, সাইকেল আসছে কিনা, এটা একটু বের করে দেখবেন, ঠিক আছে? নিলয়, বোঝা যাচ্ছে? জি স্যার।